এবার বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের গালে ঠাটিয়ে থাপ্পড়টা মারল ফ্রান্স। আগামী 9 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওশিয়ান কনফারেন্স ছিল জাতিসংঘের। সেই সভায় দেশ বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং মোহাম্মদ ইউনূস সেই পুরনো চাল, এই রকম একটা কনফারেন্সের মাঝে যদি বিদেশি কোনো নেতার সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে তিনি দেশবাসীর কাছে বোঝানোর চেষ্টা করতে পারেন আসলে তিনি কত বড় মাপের আন্তর্জাতিক নেতা। ভারতবর্ষ প্রথম 3 বার তাকে রিজেক্ট করেছে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে যতই বৈঠক করুন আসলে বাংলাদেশের স্থান ভারতের অনেক 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 নিচে। মোহাম্মদ ইউনূস এই একই রকম ফন্দি, মানে বিমস্টেক সম্মেলনের মতো একই রকম ফন্দি কিন্তু 9 জুন থেকে শুরু হওয়া জাতিসংঘের ওশিয়ান কনফারেন্সে অ্যাপ্লাই করেছিলেন। তিনি ফ্রান্সকে সরাসরি আবেদন করেন। তিনি বলেন, আমি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি মিটিং করতে চাই, দয়া করে আপনি এই মিটিং এর জন্য একটি সময় দিন। ফ্রান্সের পক্ষ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয় দেশ বিদেশের এত নেতারা সেই ওশিয়ান কনফারেন্সে আসবে, সেখানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করার বা বৈঠক করার কোনো সময় আপাতত ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে নেই। বাংলাদেশ নাছোড়বান্ধা ফের একটি চিঠি লেখেন এবং পরবর্তীকালে সেই চিঠির উত্তর আসে এবং তারা পরিষ্কার জানায় যদি বাংলাদেশ পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ফ্রান্সের থেকে নির্দিষ্ট কিছু এয়ারবাস কেনেন তাহলেই আমি মিটিং করতে পারি। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ফ্রান্সের লিস্টে বাংলাদেশ নেই এবং মোহাম্মদ ইউনূস গত দুদিনে অন্তত 2 বার থাপ্পড়টি ফ্রান্সের থেকে খেলেন। প্রথমবার রিজেক্ট হওয়ার পর আরো একবার চিঠি দেওয়ার মানে একটা দেশ আন্তর্জাতিক স্তরে ঠিক কতটা দুর্বল সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। মোহাম্মদ ইউনূস সেই ভুলটি বারংবার করলেন এবং শুধুমাত্র গ্যালারি শো মারতে গিয়ে একের পর এক ভুল তিনি বাংলাদেশের জন্য করছেন, যা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের গৌরব সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার প্রশ্ন হলো, কেন ফ্রান্স মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন না? এক্ষেত্রে শেষ 8 মাস আগে মোহাম্মদ ইউনূসের বলা একটি কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এক সময় আন্তর্জাতিক সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। এই রকম একটি কথা মোহাম্মদ ইউনূস বলেছিলেন। বাস্তবের প্রেক্ষাপটে কি দেখা যাচ্ছে? মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান ছাড়া এই মুহূর্তে কারোরই সম্পর্ক আন্তর্জাতিক স্তরের ওই রকম বন্ধুত্বপূর্ণ নয়। কোনো দেশ মোহাম্মদ ইউনূসকে আসলে পাত্তাই দিতে চাইছে না। ভারত ছেড়ে দিন, চায় না, শুধুমাত্র ব্যবসায়ী সম্পর্ক। পাকিস্তান একটুখানি মোহাম্মদ ইউনূসকে পাত্তা দেয়, কারণ ইসলামী সন্ত্রাসবাদকে এরা দুটো রাষ্ট্র মিলে একসঙ্গে প্রমোট করে। আন্তর্জাতিক স্তর কোনো দেশ এখনো অবধি বাংলাদেশকে এবং মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বীকৃতি দিতে চায়নি। ব্রিটেনের পার্লামেন্টে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা হয়েছে। সুইজারল্যান্ড বাংলাদেশকে যেভাবে অর্থ সাহায্য করত, সেই অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে। আমেরিকা প্রথমবার এসে ইউএসএইড এর টাকাটা বন্ধ করে দিয়েছে, পুরো ঝটকা দিয়ে দিয়েছে ইউনূসকে। আর আজকের দিনে দাঁড়িয়ে ফ্রান্স যেভাবে মোহাম্মদ ইউনূসকে রিজেক্ট করলো, একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায়, মোহাম্মদ ইউনূসের এই সরকারকে মান্যতাই দিতে চাইছে না আন্তর্জাতিক কোনো রাষ্ট্র। এক্স্যাক্টলি কারণটা কি? আমি এক্ষেত্রে 5টা পয়েন্ট আপনাদের বলবো, তাহলেই আপনারা বুঝবেন আসলে বাংলাদেশের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট যারা ঠিক করেন তারা ঠিক কত বড় অপরিপক্ক মানসিকতা প্রথম থেকে দেখিয়েছেন। অন্তত বাংলাদেশকে নিয়ে তাদের অদূরদর্শিতা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চুক্তি করার ক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করছে, তা কিন্তু এক কথায় স্পষ্ট। ফ্রান্স কেন বাংলাদেশকে পাত্তা দিল না? প্রথমত, এই ফ্রান্স দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষের সব থেকে ভালো বন্ধু এক রাষ্ট্র। তারা ভারতবর্ষের সঙ্গে রাফায়েল চুক্তি করেছে, একের পর এক অস্ত্র তারা ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং তুলে দিয়েছে ভারতকে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ বারংবার রাফায়েলের বিরোধিতা করে গেছে শুধুমাত্র পাকিস্তানকে খুশি করার জন্য। এমনকি বাংলাদেশ প্রথম যে দাবি করে ভারতের নাকি রাফায়েল পাকিস্তান সম্পূর্ণভাবে ভূপতিত করেছে, যা পরবর্তীকালে ফ্রান্স এবং ভারত একযোগে সম্পূর্ণভাবে উড়িয়ে দেয়। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানো মানে ভারতবর্ষর মতো যে প্রতিষ্ঠিত বন্ধুসম একটি রাষ্ট্রের বন্ধুত্বকে কিন্তু হারিয়ে ফেলবে ফ্রান্স, তা কিন্তু এক কথায় পরিষ্কার। আর দেখুন, ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, ভারত বলুন,
রাশিয়া বলুন, এই সকল দেশ যখন অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তখন আশেপাশের অনেক কিছু কিন্তু তারা বিচার বিবেচনার আয়তায় আনেন। এরকম বিষয় নয় যে আমি হঠাৎ করে মনে হলো আমি কালকে গিয়ে আরেকটা দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিলাম। অনেক ইকুয়েশন, অনেক নির্দিষ্ট অঙ্ক এবং অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ একটা দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মানে আমি আজকে আপনার সাথে কথা বললাম, কালকে কথা বলা বন্ধ করে দেবো সেটা নয়। এর রেসটা কিন্তু কোনো না কোনোভাবে সেই দেশের সঙ্গে থেকে যায় এবং ভবিষ্যতেও ফিরে আসে। মনে রাখবেন, শেষবার বাংলাদেশ প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তখন কিন্তু শেখ হাসিনা সরকার ছিল বাংলাদেশে। অর্থাৎ ফ্রান্স প্রথম থেকেই নির্বাচিত একটি সরকারকে গুরুত্ব দিতে চেয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত পলিসি ডেমোক্রেটিক গভর্নমেন্ট। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে যদি ফ্রান্স বৈঠক করত, তাহলে এটা পরিষ্কার হয়ে যেত গণতান্ত্রিক উপায়ে ভোটে না যেতে একটা সরকারকে ফ্রান্স মান্যতা দিয়ে ফেলছে। ঠিক সেখান থেকেও কিন্তু ফ্রান্সের পিছিয়ে যাওয়া। অর্থাৎ প্রথম পয়েন্টে যে ভারত বিরোধিতা করে বাংলাদেশ নিজেদের ডিপ্লোম্যাসিকে সাজানোর চেষ্টা করেছে, এমনকি জিও পলিটিক্যাল সারফেসে টিকে থাকার চেষ্টা করছে, সেই ভারত বিরোধিতার জায়গা থেকে ফ্রান্স এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে সহমত নয়। এমনকি ফ্রান্স একমাত্র যদি বলা হয় বৃহত্তম দেশ যারা প্রকাশ্যে রাশিয়ার পর জাতিসংঘের মতো জায়গায় ভারতবর্ষকে সমর্থন করেছে এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করেছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ উল্টে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান মেনটেন করেছে, যা ফ্রান্স কোনোভাবেই মেনে নেবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতে চলে গেছেন, সেখানে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করার মতো ঝুঁকি অন্তত ফ্রান্স নেবে না, তা কিন্তু এক কথায় পরিষ্কার। আমরা গ্রিসের সঙ্গে সম্পর্ক ভালো করছি, অর্থাৎ ভারত গ্রিসের সঙ্গে সম্পর্ক ভালো করছে, ভারত আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করছে, ভারত সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক ভালো করছে। কারণটা কি? কারণ ভারত বুঝেছে তুরস্ক ভারতের বন্ধু নয়, তুরস্ক প্রয়োজনে ভারতকে ছুরিও মারতে পারে। জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক এইভাবেই নির্ভর করে, এতগুলো ইকুয়েশনের উপর নির্ভর করে তৈরি হয়। যেহেতু তুরস্ক আমাদের বন্ধু আর নেই, তার জন্য আমরা তুরস্কের প্রতিবেশী দেশ আর্মেনিয়া, গ্রিস, সাইপ্রাসকে বেছে নিলাম। এখানে ফ্রান্স কিসের জন্য বাংলাদেশকে বেছে নেবে? ফ্রান্স তো অলরেডি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটা দেশের সঙ্গে একাধিক সামরিক চুক্তি করেছে। সেই দেশটার নাম ভারত। রাফায়েল 26টি মেরিটিয়ান রাফায়েল ভারতকে তারা দেবে কিছুদিনের মধ্যে। ফলে সব মিলিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও যে ফ্রান্স ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, সেই ফ্রান্স যে ইউনেসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখবে না, তা তো পরিষ্কার। এখানে যে চিঠি পাঠানো মানে আপনি তো স্বীকার করেই নিচ্ছেন, আপনি জানেন এর আউটকামটা কি হতে পারে, এবং সেটা জেনেও লাথি খাওয়ার জন্য, বাংলাদেশের মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। এবং ফ্রান্স লোপ্পা বলে ছয় মেরেছে, মোহাম্মদ ইউনূস মাঠের বাইরে গিয়ে পড়েছেন। তৃতীয় কারণ যেটা আমার মনে হয়, অর্থাৎ গণতান্ত্রিক এই সরকারকে যতক্ষণ না বাংলাদেশে এস্টাবলিশড হবে ভোটাধিকার মাধ্যমে এই আসা সরকার, ফ্রান্সের মতো ইউরোপীয় ইউনিয়নের দেশ এই বাংলাদেশকে গুরুত্ব দেবে না। 3 নম্বর যে পয়েন্ট আমার মনে হয়, দেখুন বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগে রাশিয়ায় গিয়ে একটি মিটিং করেন। এই সেনাপ্রধানই 6 মাস আগে আমেরিকার সঙ্গে একটি মিটিং করেন, বাইডেনের সঙ্গে একটি মিটিং করেন। আবার এই সেনাপ্রধান কানাডাতেও গেছিলেন একাধিক মিটিং এর জন্য। এখানে ফ্রান্সের মতো দেশ বুঝতেই পারছেন না বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সরকার আসলে চাইছেটা কি। আপনি কখনো রাশিয়ায় যাচ্ছেন, কখনো আমেরিকায় যাচ্ছেন, এই যে দ্বৈত সত্তা মেনটেন করার চেষ্টা করছেন, এই প্রবণতা দেখাচ্ছেন, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে অত্যন্ত বিপজ্জনক। আপনি এ সকল দেশে গিয়ে কোনো চুক্তি করছেন না। নরেন্দ্র মোদীও যান, রাশিয়ার সঙ্গে চুক্তি করেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেন, ফ্রান্সের সঙ্গে চুক্তি করেন, কিন্তু আপনি শুধুমাত্র মিটিং করতে, বৈঠক করতে এই সকল দেশে যাচ্ছেন, সেটাও তো একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যায় যে এই সরকার চাইছেটা কি। রাশিয়া, আমেরিকা, চীন, পাকিস্তান ঠিক কোন পার্টিকুলার জায়গাটার সঙ্গে অ্যাটাচ হতে চাইছে এই সরকার, সেইটা ফ্রান্সের মতো একটা ক্রিস্টাল ক্লিয়ার দেশের কাছে জানা প্রয়োজন, যা মোহাম্মদ ইউনূসের এই সরকার কিন্তু আপাত দৃষ্টিতে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে পারছেন না। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের এই যে সরকারের অবস্থান, তাতে একটা জিনিস পরিষ্কার, তারা ইসলামী সন্ত্রাসবাদের বিপক্ষে, যা ফ্রান্স প্রথম থেকে বিরোধিতা করে। প্রকাশ্যে টেরোরিজমের বিরোধিতা করেছে ফ্রান্স, সেই ইসলামী টেরোরিস্টকে কার্যত জায়গা দেয় বাংলাদেশ। হিজবুত তাহির এই বাংলাদেশে এখনো নিষিদ্ধ নয়, হিজবুত তাহির মিটিং করে, মিছিল করে।
ফলে এই ফ্রান্স মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করা মানে ন্যাটো কান্ট্রি বলুন, ইউরোপীয় ইউনিয়নের সবকটা দেশ বলুন, এমনকি ভারতবর্ষ এই ইমানুয়েল ম্যাক্রোর দিকে আঙুল তুলতে পারত, যা অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে ফ্রান্স কিন্তু এড়িয়ে গেল। তারা বলেছেন আপনারা মিটিং করতে পারেন, কিন্তু যদি আমাদের থেকে এয়ার ব্যাস নেন তাহলেই। অন্তত ফ্রান্সের বলার জায়গাটা থাকতো আমরা যে মিটিং করেছি তার দ্বিপাক্ষিক বৈঠক গিয়ে শেষ হয়েছে ব্যবসায়ী কোনো সম্পর্কে, আলাদা কোনো মিটিংয়ের এই মুহূর্তে প্রয়োজন অন্তত ফ্রান্সের পক্ষ থেকে দেখানো হয়নি। আর রোহিঙ্গা ইস্যু নিঃসন্দেহে ফ্রান্সের একটা মাথা ব্যথার কারণ হতেই পারে, কারণ এই রোহিঙ্গাতে সাহায্য করার জন্য ফ্রান্সকে এর আগেও বাংলাদেশ অ্যাপিল করেছে। এই মুহূর্তে বিমস্টেক সম্মেলনে গিয়ে 2 কোটি রোহিঙ্গাকে মায়ানমারে ফেরাবো এই ধরনের ভাওতাবাজি কথাবার্তা বলে মোহাম্মদ ইউনূস বিপাকে তো পড়েইছেন। আসলে অর্থ সাহায্য করার জন্য এবং নিজেকে গ্লোবাল মানে আন্তর্জাতিক স্তরে গ্লোবাল অ্যাক্লেমড পার্সোনালিটি হিসাবে এস্টাবলিশ করার জন্য মোহাম্মদ ইউনূস এখন এই সকল দেশগুলোর কাছে ভিক্ষা চাইছেন। দয়া করে একটু মিটিং ফিটিং করুন, আমি বাংলাদেশের মিডিয়াতে খাওয়াতে পারবো আমি আন্তর্জাতিক নেতা। আসলে তিনি যে আন্তর্জাতিক স্তরে ঠিক কোথায় অবস্থান করছেন, ফ্রান্স কিন্তু মুখে থাপ্পড় মেরে জুতো মেরে বুঝিয়ে দিয়েছে এই বাংলাদেশকে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।